আসলে প্রতিবাদীদের গলা থামাবারই চাই। তাকে খুন করা হবে তার প্ল্যান, কিভাবে এই মেয়েটাকে পিষে মারা হবে, তাকে অত্যাচার করা হবে তার প্ল্যান। যে আক্রমণকারী সে ছাড়া পেয়ে যাচ্ছে, হচ্ছে বেলেল্লাপনা হচ্ছে, সেখানে টাকা ছড়াচ্ছেন শাসকের নেতারা। নমস্কার, আপনারা সবাই জানেন যে প্রায় 1 বছর হতে চলল অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনা, কিন্তু বিচার এখনো অধরা। সারা রাজ্যের সীমানা ছাড়িয়ে সারা দেশ এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বহু দেশের বহু শহরে মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন এবং গত 1 বছর ধরে তারা পথেই আছেন, রাজপথেই আছেন এবং এই প্রতিবাদ আন্দোলন রাজপথ থেকে ক্রমশ প্রসারিত হয়েছে গলিপথ আলপথেও, গ্রাম থেকে শহরে। সারা রাজ্য উত্তাল হয়েছে এই রকম একটা গণ আন্দোলন, এই রকম প্রতিবাদী আন্দোলন স্বাধীনতার পরে তো বটেই, স্বাধীনতার আগে শেষ কবে দেখা গেছে প্রবীণ মানুষেরাও বলতে পারেন না। আজকে তার মধ্যেই আপনারা জানেন যে অনেকগুলি ধারা আমাদের এখানে, যেমন রাজনৈতিক দল তারা তাদের মতো আন্দোলন করেছেন, নাগরিকরা তাদের মতো আন্দোলন করেছেন, শ্রমিক কৃষক তারা তাদের মতো আন্দোলন করেছেন, যারা শ্রমিক কৃষক বস্তিবাসী তারা ব্রিগেড ময়দানে সমাবেশ করেছেন, আবার হচ্ছে যে ধর্মঘট করেছেন শ্রমিকরা, সেখানেও এই ইস্যু ছিল, ছাত্র যুব মহিলারা তাদের মতো করে আন্দোলন করেছেন, আবার নাগরিক যে মঞ্চগুলি গড়ে উঠেছিল এই প্রতিবাদী আন্দোলনকে কেন্দ্র করে, তাদের মধ্যে সব থেকে বড় যে কংগ্লোমারেশন সেটা হচ্ছে অভয়া মঞ্চ। আমাদের সঙ্গে আজকে অভয়া মঞ্চের 3 কনভেনারের মধ্যে 2 জন রয়েছেন, ডাক্তার তমনাশ চৌধুরী আছেন, ডাক্তার মনীষা আদক আছেন। আচ্ছা, ডাক্তার নন, মনীষা আদক, শ্রীমতী মনীষা আদক, উনি শিক্ষিকা এবং শিল্পী, নাট্যকর্মী। আমরা দুজনের কাছে জেনে নেব যে এই বিচারের যে ধারা গত 1 বছর ধরে লক্ষ্য করছি আমরা, যা গতি প্রকৃতি, তাতে বিচারের আশা কতটা রয়েছে, আন্দোলন কোন পর্যায়ে রয়েছে, অভয়া মঞ্চ এর পরে কি ভাবছেন, সবটাই আমরা জেনে নেব। প্রথমে আমি ডাক্তার তমনাশ চৌধুরীর কাছে আসবো। যে তমনাশ দা, এই যে অভয়া মঞ্চ গঠিত হলো প্রায় গত বছর অক্টোবর মাসে, অগাস্ট মাসের ঘটনা, অক্টোবর মাসে, তারপরে অভয়া মঞ্চ সারা রাজ্যের মানুষের কাছে এবং রাজ্যের বাইরেও, এমনকি যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, তাদের কাছেও অত্যন্ত পরিচিত একটা নাম, কারণ হচ্ছে যে নাগরিক আন্দোলন এইরকম একটা গড়ে তুলেছে অভয়া মঞ্চ। এই অভয়া মঞ্চ গড়ে ওঠা, তার পথ চলা, এই নিয়ে যদি সংক্ষেপে আগে একটু বলেন। অভয়া মঞ্চের গড়ে ওঠাটা হচ্ছে রাস্তায় আন্দোলনে হাঁটতে হাঁটতে। প্রথম 1 অক্টোবর অনেকগুলি সংগঠন, প্রায় 80টি সংগঠন সিদ্ধান্ত নেয় যে আমরা একটি কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিল করব। সেই মিছিল পুলিশ আটকাবার জন্য 163 ধারা জারি করে এবং তখন মামলা করে সেই 1 অক্টোবর একটি মিছিল করা হয়। তারপর তখন ধর্মতলায় জুনিয়র ডাক্তার ফ্রন্টের জুনিয়র চিকিৎসকরা অনশনে ছিলেন। সাধারণ মানুষ প্রতিদিন ধর্মতলায় আসছেন, প্রতিবাদ করছেন। তার মধ্যে চলে আসে আমাদের রাজ্যের সর্ববড় উৎসব দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজো সেই আমাদের প্রতিবাদের উৎসবকে তখন প্রতিবাদের যে ভাষা তাকে থামাতে পারেনি। যেদিন আমাদের রাজ্যের সরকার তাদের সেই বিসর্জনের কার্নিভাল ঘোষণা করেন, তো সেই সংগঠনগুলি যারা 1 অক্টোবর মিছিল করেছিলেন, 1 লক্ষ মানুষের মিছিল করেছিলেন, তারা আবার সিদ্ধান্ত নেন যে আমরা আবার একটি প্রতিবাদের কার্নিভাল করব, দ্রোহের কার্নিভাল। সেটি 15ই অক্টোবর আবার সেই সংগঠনগুলি একটি আলোচনায় বসে 15ই অক্টোবর কার্নিভাল করেন। এই 15ই অক্টোবর কার্নিভালকেও আটকাবার জন্য সরকার সেখানে 163 ধারা জারি করেন যে করা যাবে না। কোর্ট ছুটি চলছে, তার মধ্যেও কোর্টে মামলা করে তার কার্নিভালের অনুমতি আদায় করা হয় কোর্ট থেকে। কার্নিভাল হওয়ার পর সবাই ফিল করছিলেন, অনুভব করছিলেন যে আমরা রাস্তায় মিছিল করছি, হাঁটছি, কিন্তু আমরা একজন আরেকজনকে খুব একটা চিনি না।
এই অবস্থায় দাঁড়িয়ে 28শে অক্টোবর একাডেমি অফ ফাইন আর্টসে এই যে সংগঠনগুলি 1 অক্টোবর বা 9ই আগস্টের পর থেকে প্রতিদিন কোনো না কোনো আন্দোলনের পথে ছিলেন, তারা একটি সংগঠন তৈরি করেন, সেটার নাম দেন অভয়া মঞ্চ। অভয়া মঞ্চের জন্ম এভাবেই, এবং অভয়া মঞ্চ এই 28শে অক্টোবর তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, যখন আমরা 1 বছর প্রায় পূর্ণ হতে চলেছে, প্রতিদিন কোনো না কোনো কর্মসূচির মধ্যে আছে, প্রতিবাদে আছে। সেটি সারা রাজ্যে এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় এই অভয়া মঞ্চের শুধু সংগঠনগুলি না, তাদের সব সংগঠন যারা এর মধ্যে আছেন, অভয়া মঞ্চে একটি প্রায় 140টির বেশি সংগঠনের মধ্যে আছে। তার মধ্যে অনেকগুলি আছে যারা এই সময়ে গড়ে উঠেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কতগুলি আছে যারা ইতিমধ্যেই রেজিস্টার, দীর্ঘদিনের 10,000 15,000-এর বেশি সদস্য আছে, এরকম সংগঠনও অভয়া মঞ্চের মধ্যে আছেন। মানে এরকম একটি বিশাল হেটেরোজিনিয়াস সংগঠনের একটি কনগ্লোমারেশন হচ্ছে অভয়া মঞ্চ, এবং তারা কিন্তু এই প্রতিবাদের, এই অন্যায় নৃশংসতার বিরুদ্ধে, এবং শুধু আরজিকরের ঘটনা না, তারপরে যা কিছু ঘটনা ঘটছে সব কিছুর ভেতরেই তাদের প্রতিবাদ, তারা সোচ্চার হচ্ছেন। মনীষাদি, আপনার কাছে যেটা জানতে চাইবো, যে যে অভয়া মঞ্চ তৈরি হলো মূলত কোন দাবিগুলিকে সামনে রেখে, এইটা যদি একটু দর্শকদের বলেন। হ্যাঁ, আমাদের প্রথম দাবি যেটা, সেটা অভয়ার ন্যায় বিচার। এটি আমাদের প্রথম দাবি। তার সঙ্গে এই যে নারী নির্যাতন, নারীদের প্রতি যে দুর্ব্যবহার, এই সমস্ত বিষয়টা নারীদের একটা সামনে রেখে তাদের নিরাপত্তার দাবিতে, সুরক্ষার দাবিতে, স্বাধীনতার দাবিতে আমরা লড়ব, এটা একটা। তার সঙ্গে এই যে শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে ভয়ঙ্কর দুর্নীতি, এই প্রত্যেকটি জিনিসকে আমরা অ্যাড্রেস করতে চাই অভয়া মঞ্চের মাধ্যমে। তপনাসদার কাছে ফিরে আসি। তপনাসদা, গত বছর যখন আন্দোলন চলছে, আপনি বললেন সেই কথা যে জুনিয়র ডাক্তাররা একরকম ভাবে আন্দোলন করছেন, অনশন করছেন, অবস্থান করছেন, কখনো লালবাজারে, কখনো স্বাস্থ্য ভবনে। তার পাশাপাশি এ রাজ্যের যে সংগঠিত রাজনৈতিক শক্তি, যেগুলো প্রধান বিরোধী দল, তাদের কি ভূমিকা দেখলেন? আর অন্যান্য যে বিরোধী দল রয়েছে যারা সংসদে নেই, বিধানসভায় নেই, তাদের কি ভূমিকা দেখলেন? এইটা যদি একটু। 9ই আগস্ট যেদিন প্রথম ঘটনা ঘটে, সেদিন যেদিন আরজিকর মেডিকেল কলেজে অভয়ার তড়িঘড়ি করে পোস্টমর্টম, এবং সকাল থেকেই খবরটা সেদিন চলছিল যে এরকম একটি আরজিকর মেডিকেল কলেজের একটু পড়ুয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রথমে খবরটা আসছিল মনে হয় সে আত্মহত্যা করেছে, তারপরে সেই খবর আসতে শুরু করে যে হত্যা নয়, এর মধ্যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের রাজ্যের যুব ছাত্রদের একটা বড় অংশ, সাধারণ চিকিৎসক, তারা আরজিকর মেডিকেল কলেজে পৌঁছন। তারা চেষ্টা করেন কোনোরকমভাবে যদি পোস্টমর্টমের বডিটা রাখা বা এরকম একটা চেষ্টা হয়, যেখানে তার মা বাবা পরে বলেছেন অনেক কথা, যে তাদেরকে তালা থানায় বসিয়ে রেখে তাদের মৃতদেহ, তার মেয়ের মৃতদেহ নিয়ে চলে যাওয়া হয় তাদের বাড়িতে। তারা যখন তার মৃতদেহ মেয়েটির মুখ দেখতে চায়, তাকে দেখতে দেওয়া হয় না, তাকে আটকে রাখা হয়, এইসব ঘটনা তার মা বাবা বলেছেন। এর মধ্যে আমরা যেটা দেখেছি, যে যেরকম আমাদের রাজ্যের চিকিৎসকেরা এবং প্রতিটি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক, ছাত্ররা যেমন রাস্তায় নেমেছেন, সারা রাজ্যের ছাত্রছাত্রীরা আমরা দেখেছি, বাগবাজার মাল্টিপারপাস স্কুলের ছাত্রীরা, আমরা দেখেছি প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রেরা, তারা তাদের মতো করে প্রতিবাদ করেছেন, দীর্ঘদিন প্রতিবাদ করেছেন, বারে বারে করেছেন। এবং সাধারণ মানুষ, একটা উদাহরণ হিসেবে বলতে পারি, 14ই আগস্ট রাত্রিরে, যেদিন খুব সামান্যভাবেই একটা মানে এরকমভাবে একটা ক্যাম্পেইন ওঠে যে রাত দখল করো, মেয়েরা রাত দখল করো, এবং খুব ছোট জায়গা থেকেই শুরু হয় যে আমরা রানুসায়া মঞ্চে করব, 8B বাস স্ট্যান্ডে করবো, শ্যামবাজার, এরকম দু একটা জায়গা থেকে শুরু হতে হতে সেই 14ই আগস্ট রাত্রে সারা রাজ্যে আমাদের নারীরা এবং রাজ্যের সমস্ত প্রতিবাদী মানুষ, সেখানে কোনো রাজনৈতিক দল নেই, কোনো ধর্ম নেই, বর্ণ নেই, তারা রাস্তা ভাসিয়ে সারা রাত তারা সমগ্র দেশের এরকম মানুষের মানে প্রতিবাদের ভাষা, আমাদের মনে হয়েছে যে দীর্ঘদিনের জমে থাকা তাদের ক্ষোভ, যন্ত্রণাটা 14ই আগস্ট রাত্রে উপড়ে ফেলেছিলেন। তারপর থেকে ক্রমাগত আমরা দেখেছি প্রতিবাদীদের থামাবার জন্য, ভোলাবার জন্য কত রকমের প্রলোভন, কত রকমের, তার মধ্যেও আমাদের
বিশেষ কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে এই আন্দোলনটা প্রতিবাদটা নিশ্চিতভাবেই করে গেছেন। আর উল্টো দিকে আমরা দেখেছি যারা শাসক আছেন তারা তো এই আন্দোলনটাকে বিভিন্নভাবে মানে বিপথে চালাবার জন্য, এদেরকে আমাদের প্রতিবাদীদের ভুলিয়ে দেওয়ার জন্য অনেক রকম চেষ্টা হয়েছে, এরকম কথা বলা হয়েছে, অনেক হয়েছে, এবার আর না, এবার দুর্গাপুজো চলে এসছে, উৎসবে চলে আসুন, এ ধরনের কথা তো হয়েইছে। আর প্রধান বিরোধী দলকে আমরা দেখেছি তারা প্রথম দিকে আন্দোলনে ছিলেন, তাদের ছাত্র সমাজ নাম দিয়ে একটি নবান্ন অভিযান হয়, সেই নবান্ন অভিযানে প্রচুর অনেক সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, সাধারণ ছাত্র সমাজ ভেবে তারা তার মধ্যে থাকেন এবং তাদের পিছনে প্রধান বিরোধী দল তারা ছিল বলেই মনে হয়েছে। এবং সেখানে সেই ছাত্র সমাজের নবান্ন অভিযান, তার মধ্যে জলকামান, তার মধ্যে কাঁদানে গ্যাস, এইসব হয়। এবং এটা হওয়ার পর এবং তার পরবর্তী থেকে পরের দিনই আমার যদ্দূর মনে পড়ছে, পরের দিন বাংলা বন্ধ রেখে দেওয়া হয়। এই ঘটনার আগে পর্যন্ত এই রাজ্যের শাসক দলের পক্ষে যারা বিভিন্ন জায়গায় যারা হুমকি সংস্কৃতি চালান তারা কিন্তু ভয়ে ঘরের মধ্যে বসেছিলেন। কিন্তু এই বাংলা বন্ধ যেদিন ডেকে দেওয়া হলো সেদিনেই আমরা প্রথম দেখলাম সেই হুমকি সংস্কৃতির যারা ধারক বাহক তারা কিন্তু রাস্তায় বেরিয়ে দোকানদার, রিক্সা চালক, অটো চালক, সাধারণ শ্রমজীবী মানুষকে ধমকি দিতে শুরু করলো। অর্থাৎ এই আন্দোলনের সাধারণ নাগরিকদের যে অংশগ্রহণ ছিল, সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই জায়গাটাতে একটা প্রতিপক্ষ হিসেবে শাসক দল নামতে শুরু করলো। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তারা আর খুব একটা, প্রধান বিরোধী দল খুব একটা আন্দোলনের মধ্যে থাকছিল না, তাদের তো অনেকগুলো দায়িত্বও ছিল। আজকে প্রধান বিরোধী দলের বিধানসভা ছিল, বিধানসভায় আছেন তারা তাদের এমপিরা পার্লামেন্টে আছেন, তাদের সরকার আছে। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল আজকে আমাদের দেশের শাসন ক্ষমতায় আছে। কলকাতা পুলিশ 4 দিন তদন্ত করলো, তদন্তের গাফিলতি দেখে কলকাতা হাইকোর্ট সেই তদন্তভার দিয়ে দিল সিবিআই এর ওপরে। কিন্তু সিবিআই সেই তদন্তভার নেবার পর প্রায় 1 বছর কাটতে চললো, সিবিআই তার তদন্ত যথাযথ করলো না। তাহলে প্রধান বিরোধী দলের এটাও দায়িত্বের মধ্যে ছিল, যেখানে সিবিআই, এটা তো আমরা কম বেশি জানি যে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এই সিবিআই, তাদেরকে মনিটরিং করা, তাদেরকে দিয়ে যথাযথ তদন্ত করানো, একমাত্র সঞ্জয় রায় দোষী বলে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার না। তৃতীয়ত, আমাদের রাজ্যে এই সময়কালে আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্যে এসছেন, কিন্তু তারা অভয়ার মা বাবা, নির্যাতিতার মা বাবা, তাদের সাথে দেখা করার জন্য আকুলি বিকুলি করেছেন, খড়কুটোর মতো ধরতে চেয়েছেন যে একটু আমার মেয়ের ন্যায় বিচারটা হোক, এইটা চেয়ে তাদের সাথে 2 মিনিট দেখা করতে চেয়েছেন, তারা 2 মিনিট সময় দিতে পারেননি। এই সবগুলোই আমরা লক্ষ্য করছি। সেখান থেকে আমাদের কোথাও একটা মনে হয়েছে যে এই আন্দোলনে, এই প্রতিবাদের ভাষায় তাদের কোথাও একটা বড়সড় খামতি আছে। তারা সেই যতটা মানসিকভাবে এবং হৃদয়ের সাথে এই যন্ত্রণাটা অনুভব করার কথা, সেটা হয়তো তারা অনুভব করেননি। মনীষাদির কাছে আসি। মনীষাদি, এটা তো মূলত নারী নিগ্রহের বিরুদ্ধে অভয়া মঞ্চ দাঁড়াচ্ছে এবং হচ্ছে যে শুধুমাত্র অভয়ার ঘটনা নয়, আর যাতে কোনো অভয়া না হয়, যা আপনাদের কথাবার্তায় উঠে এলো। মহিলাদের অংশগ্রহণ কিরকম দেখছেন এই প্রতিবাদ আন্দোলন গত 1 বছরে যে রাস্তায় আছেন, তাতে মহিলাদের অংশগ্রহণ নিয়ে আলাদা করে যদি একটু বলেন। দেখুন, আমার যেটা মনে হয় যে এই আন্দোলনের যদি বলেন সব থেকে বড় সাফল্য কথাটা বলছি এই জন্যেই যে একটা আন্দোলনের যে ফল আমরা এখনো পাইনি, কিন্তু সেই আন্দোলন থেকে আমরা অনেক শিখেছি। এই শিক্ষার জায়গাটাতে মেয়েরাই আমাদের শিখিয়েছে বলে আমি মনে করি। মেয়েরা যেভাবে এগিয়ে এসেছে, আজকে 14 তারিখের ঘটনা না ঘটলে আন্দোলন আজকে এই জায়গায় হয়তো যেত না। আমাদের রাজ্যে বা দেশে এর আগেও নারী নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা বহু হয়েছে, ধামাচাপা পড়ে গেছে। কিন্তু 14 তারিখে মেয়েরা যে বেরিয়ে এসেছিল, দীর্ঘদিনের মেয়েদের যে নিজেদের ক্ষোভ, যন্ত্রণা, নির্যাতন, বাড়িতে, বাড়ির বাইরে, তাদের কাজের জায়গায়, সর্বত্র, আমার মনে হয়েছে যে অভয়ার এই নৃশংস হত্যার সঙ্গে মেয়েরা নিজেদের একাত্ম বোধ করেছে। মনে হচ্ছে এটা আমার গায়ের ওপর লেগেছে। এবং এই ঘটনার বর্ণনা যখন আমরা পাই, তখন আমি একটা মহিলা হিসেবে ফিল করতে পারি। এবং আমার মনে হয় প্রতিটি মেয়ে আমার মনে হয় এটা ফিল করতে পেরেছে যে তার শরীরের ওপর দিয়ে কি গেছে, একটা নারীর শরীরের উপর দিয়ে কি গেছে, সেটা একটা নারীর থেকে বেশি আর কেউ বুঝতে পারে না। এবং আমি তখন মনে করি যে আমার মেয়ে, আমার বোন, ছোট ছোট এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা বেরিয়ে আসছে কেন, কারণ তারা ভয়ও পাচ্ছে একদিকে, এবং তার সঙ্গে একসঙ্গে বুঝতে পারছে যে এতদিন আমরা যা বলিনি আজ আমাদের বলতেই হবে।
আমরা দেখেছি অভয় আন্দোলনে অদ্ভুতভাবে, আপনি আজও যদি দেখেন অভয় মঞ্চের সমস্ত জায়গায় সামনে নেতৃত্বে কিন্তু মেয়েরাই আছে, এবং সেই মেয়েদের মধ্যে অনেকেই কখনো রাজনীতি করেনি। রাজনীতি করা মহিলা যেমন আছেন, রাজনীতি করেননি গৃহবধূ সেরকম মেয়েরাও আছেন, এবং অদ্ভুতভাবে আপনি ভাবতে পারবেন না তারা কখনো অফিসে যাচ্ছেন, সংসার সামলাচ্ছেন, বাড়িতে হয়তো অশান্তিও হচ্ছে, নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু ছুটে ছুটে চলে যাচ্ছেন কোথায় আন্দোলনের কোন কর্মসূচি হচ্ছে সেখানে, কারণ সেটা মনে করছেন উনি যে আমার এটা দায়িত্ব। এবং আজকে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের এবং সমস্ত নারী, প্রত্যেকটা নারী আজকে যদি জেগে না ওঠে, আমরা বারবার বলি যে অর্ধেক আকাশ, তারা কোথাও একটা বোবা হয়ে রয়েছে, বোবা হয়ে থেকে গেছে, সেখানে তাদের বলতে হবে। দেখুন আজকে এই ঘটনা হয়তো সব জায়গায় ঘটে, কিন্তু আজকে আমাদের রাজ্যে আমরা বারবার কেন এই কথা বলছি? আজকে আমরা যখন দেখছি সর্বোচ্চ প্রশাসনের তরফ থেকে এমন একজন মানে শাসক দলের নেতা যিনি অনবরত মা বোন তুলে বিভিন্ন রকম গালিগালাজ করে যাচ্ছেন, এটা প্রত্যেকটা মেয়ের আমাদের গায়ে লাগছে, তখন তার কি শাস্তি হচ্ছে? শাস্তি হচ্ছে না, তখন আমাদের রাগ অনেক বেশি হচ্ছে। প্রতিটি মেয়ে তখন ভাবছে যে শাস্তি কেন নেই। এই জায়গা থেকে কিন্তু আজকে যখন আন্দোলনে আমরা আসছি, আমরা তো শুধু এরকম বলছি না যে দীর্ঘদিন ধরে অনেক ধরুন বিভিন্ন সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, আমরা কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন করছি। আমার মনে হয় অভয় মঞ্চ এবং এই পুরো অভয় আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলন, এবং সেখান থেকে আমার মনে হয় শুধু মেয়ে না, এখানে আমি একটা কথা বলবো, যেমন প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষজন, যারা কোনো দিন যাদেরকে এই সমাজে সেই জায়গায় দেওয়া হয়নি, তারা এই আন্দোলনে এগিয়ে এসেছেন, অভয়ার পাশে এগিয়ে দাঁড়িয়ে এসেছেন। আমি নিজের চোখে দেখেছি যখন অভয়ের মা বক্তব্য রাখছেন কোনো একটা কর্মসূচিতে, তখন সেই প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ একটা ন্যাশনাল ফ্ল্যাগকে বিভৎস জোরে ঘোরাচ্ছেন এবং তার চোখ দিয়ে জল পড়ছে। এই যে অনুভব করছেন কষ্টটা, এই যন্ত্রণা তো দীর্ঘদিন ধরে। আজকে আপনি গাড়ি চালিয়ে যাবেন ধর্মতলার মোড়ে, যে কোনো জায়গায় মোড়ে, আজকে কেন তাদের ভিক্ষা করতে হয়? তাহলে এই প্রশাসন, এই রাজ্যবাসী, আমাদের সকলকার দায় রয়েছে যে তাদের জন্য আমরা কি করলাম এই মানুষদের জন্য। আজকে তাদের জন্য একটা হসপিটালের ব্যবস্থা নেই, তাদের জন্য একটা সুলভ শৌচাগার আলাদা করে ব্যবস্থা নেই, তাহলে তাদেরকে আমরা ব্যঙ্গ বিদ্রুপে স্বীকার করছি। এবং মেয়েদের কথা তো ছেড়েই দিন, তো অনন্তকাল ধরে চলছে। কিন্তু যে প্রশাসন, যে শাসন ব্যবস্থা এগুলিকে বদলাতে পারে, বদলানো যাদের কাজ, তারা সেই কাজটা কি করছে? আমাদের প্রশ্ন আজকে সেইখানে। এবং আজকে এত দিন ধরে যে চাপা দিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে আজকে কিন্তু মেয়েরা উঠে দাঁড়াচ্ছে, এবং আমি মনে করি আরো উঠে দাঁড়াবে। এই শুরু, এই লড়াই কিন্তু থামবে না। মেয়েরা এটাকে নিজেদের লড়াই বলে মনে করেছে, এটা আমি বিশ্বাস করি। আমি তমনাসদার কাছে ফিরবো। তমনাসদা, এই মনীষাদির কথাতে যেটা বুঝতে পারলাম যে এই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন হিসেবেই অভয়া মঞ্চ দেখছে। এখন অভয়া মঞ্চের মধ্যে তো নিশ্চয়ই নানান রাজনীতির মানুষ আছেন, ফলে হচ্ছে যে তাহলে অভয়া মঞ্চের রাজনীতির অভিমুখটা কি দাঁড়াচ্ছে, এইটা যদি একটু পরিষ্কার করে বলেন। অবশ্যই এটি একটি রাজনৈতিক আন্দোলন, কারণ আমরা যে কথাগুলি বলছি, যে দাবিগুলি তুলছি, সেই দাবিগুলি সম্পূর্ণ রাজনৈতিক। কিন্তু এই অভয়া মঞ্চ কোনো রাজনৈতিক দলের না, এটি একটি অদলীয় রাজনৈতিক আন্দোলন। অর্থাৎ এই যে দাবিগুলির সাথে যে মানুষরা একমত, অভয়ার নৃশংস হত্যার প্রতিবাদ যারা করতে চান, যারা মনে করেন আমাদের রাজ্যে নারীদের সুরক্ষার দাবিতে আমাদের আগিয়ে আসতে হবে, এই রাজ্যের স্বাস্থ্য শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, আমাদের রাজ্যের হুমকি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে হবে, যারা এই একমত, তারা সবাই আসছেন। তাদের সেই রাজনৈতিক দলের যে পরিচয়, রাজনৈতিক দলের যে পতাকা, সেই পতাকাকে দূরে রেখে নিশ্চয়ই তাদের রাজনৈতিক সত্তা নিয়েই আসছেন। তাদের রাজনৈতিক সত্তা আমরা দেখেছি আমাদের মিছিলে, এমন অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব হাঁটছেন মিছিলের পেছনে, যারা সাধারণভাবে তাদের রাজনৈতিক দলের যখন পতাকা থাকে তারা একদম সামনের সারিতে থাকেন। কিন্তু অভয়ার মঞ্চের যখন মিছিল হচ্ছে, নাগরিক মিছিল, আমরা দেখেছি তারা একেবারে মিছিলের শেষে কোনো পতাকা ছাড়া সাধারণ মানুষের সাথে পা মেলাচ্ছেন। এটা আমাদের রাজ্যে একটি অভূতপূর্ব ঘটনা, যেখানে আমাদেরকে এই বিশ্বাস জন্মায় যে রাজ্যের নাগরিকেরা, মেয়েরা যে আন্দোলনের সামনে আছে, সেখানে রাজনৈতিক দল যারা নিশ্চিতভাবে মনে করেন এই দাবিগুলি যুক্তিসঙ্গত, তাদের রাজনৈতিক দলের পতাকাকে রেখে তারা মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে এই আন্দোলনের সঙ্গে পা মেলাচ্ছেন। তাই রাজনৈতিক বিশ্বাস, অনেক ধরনের রাজনৈতিক বিশ্বাসের মানুষ আমরা একসাথে আছি। কখনো কখনো যে আমাদের মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক হয় না তা না, কোনো ইস্যুতে হতেই পারে, হয়ও, কিন্তু সেটা আমরা ওভারকাম করি আমাদের দাবির এবং লক্ষ্যের দিকে একচেটে। আমরা মনে করেছি এই রাজ্যটা
খুনি, ধর্ষক এবং তাদের মদতদাতাদের নয়। এই রাজ্যটা সাধারণ মানুষের, সাধারণ নারীদের। এই রাজ্যটাকে সুনিশ্চিত করতে হলে ধর্ষক, খুনি এবং তাদের মদতদাতা শাসককে এই বাংলা থেকে ছাড়া করতেই হবে। এই দাবিতে যারা সবাই একমত, তারা সবাই একসাথে পথে আছি। মুন্সিদি, 9 তারিখ আবার আসতে চলেছে এবং হচ্ছে যে 9 তারিখে আপনারা যে কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে পুলিশ ইতিমধ্যেই বলেছে যে অন্য জায়গায় সরাতে বা ইত্যাদি। তো আপনারা 9 তারিখে যে কর্মসূচি এবং 14 তারিখেও যে কর্মসূচি সেই নিয়ে যদি একটু বিশদে বলেন। দেখুন, 9ই আগস্ট আমরা এটাকে মনে করছি একটা শহীদ দিবস। কারণ অভয়ার হত্যা আমরা মনে করি যে তার পিছনে একটা ভয়ঙ্কর দুর্নীতি আছে। সেই দুর্নীতির হয়তো প্রতিবাদ করতে গিয়ে এই হত্যা হয়েছে। এবং যে অভয়া এত মানুষকে জাগিয়ে দিতে পারে, তাকে শহীদ ছাড়া আর কিছু বলা যায় না। তো আমরা মনে করি অন্তত মেয়েদের জন্য এটা হচ্ছে সবথেকে বড় একটা শহীদ দিবস। তো এই শহীদ দিবস, দেখুন, কোনো দিবস তো শুধু পালন করবার জন্য নয়, সেই দিনটাতে আমরা একটা শপথ নিই। তো ওই দিনটাতে আমরা আবারও শপথ নিতে চাই যে আর যেন কোনো অভয়া না হয়। এবং এই শপথ নেওয়ার দিনটাতে আপনি হয়তো জানবেন, সকাল থেকেই সেদিন রাখি বন্ধনও আছে। তো এই আর যেন কোনো অভয়া না হয়, এই কথাটাকে মাথায় রেখেই গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরেও রাখি বন্ধন হবে সকালে। এবং বিকেলে আমরা ডাক দিয়েছি কালীঘাট চলো। এখন কালীঘাট চলো কারণ আপনারা জানেন সেদিন শনিবার, নবান্ন বন্ধ, এবং পুলিশ মন্ত্রী এবং আমাদের সর্বোচ্চ মুখ্যমন্ত্রী, তার যে বাসভবনের কাছে যে অফিস, সেই অফিস কালীঘাটে। এবং আমরা মনে করি যে এই সমস্ত শাসন ব্যবস্থার মাথায় যিনি আছেন, তার কাছেই তো আমরা বলবো, তার কাছেই তো আমাদের এই আন্দোলন, এই প্রশ্নগুলি তুলতে হবে, যে প্রশ্নের উত্তরগুলি আমরা পাইনি। আপনারা হয়তো দেখবেন আমরা প্রতিদিন একটা করে প্রশ্ন রাখছি মানুষের কাছে সমাজ মাধ্যমে। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমরা পাইনি। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মানুষ কিন্তু কখনো বলছে না যে বিচার হয়ে গেছে। আপনি যে কোনো একটা মানুষকে ডেকে জিজ্ঞাসা করবেন, মানুষ বলছে কিছু তো হলো না। তার মানে কিছু হোক এটা চাইছেন সবাই। এটা তো দল মত নির্বিশেষে আপনি একটা অটো চালক ভাইকে জিজ্ঞেস করুন, আপনার রিক্সা চালক ভাইকে জিজ্ঞেস করুন, একজন ডাক্তারকে জিজ্ঞেস করুন, একজন ইঞ্জিনিয়ারকে, প্রত্যেকে এক কথা, কিছু তো হলো না, একটা হতাশা। তার মানে আমরা চাইছি, এই চাওয়াটাকে আমরা প্রকাশ করতে চাই যে আমরা বিচার পাইনি, আমরা বিচার চাই এবং এর শেষ পর্যন্ত আমরা যেতে চাই। কারণ দেখুন, আমরা এখন মনে করি অভয়া তো আমার মেয়ে, আমার বোন, এবং অভয়া তো একা না। আজকে প্রত্যেকটা জায়গায়, এই যে ধরুন আজকে কোন্নগরের মতো জায়গায়, ক্যানিং এর মতো জায়গায় আপনারা জানেন পরপর ঘটনা ঘটে গেছে। কোন্নগরে একটা 13 বছরের মুখ বধির মেয়েকে তার রেপ অ্যান্ড মার্ডার, একটা মানে ডোবার মধ্যে তার মুখটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর নৃশংসতা, এই ভয়ঙ্কর নৃশংসতা কি করে হতে পারছে? কারা সাহস পাচ্ছে? সাহস কেন পাচ্ছে? প্রশাসনের কাছে তো আমাদের এই প্রশ্নটা সব থেকে বড়, যে সাহস কেন পাচ্ছে, কি করে পাচ্ছে? তাহলে শাস্তি যদি না হয়, আজকে অভয়ার ন্যায় বিচার আমরা কেন চাইছি? অভয়ার বিচার আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? যে যারা দোষী তারা যদি শাস্তি পায়, তাহলে আর যারা দোষ করছে তারা সতর্ক হবে, ভয় পাবে। উল্টে আজকে নির্যাতিতা ভয় পাচ্ছে যে আক্রমণকারী সে ছাড়া পেয়ে যাচ্ছে, এই ব্যবস্থায় সে খুলে ঘুরে বেড়াচ্ছে, সেখানেই তো ভয় পাচ্ছে সবাই। তা আমাদের 9 তারিখে আমরা যে এই কালীঘাট চলো বলছি, এই প্রশ্নগুলি আমরা তুলতে চাই, এই প্রশ্নের উত্তর আমরা পেতে চাই, এবং বিচার না পেয়ে আমরা ছাড়বো না। এটাই আমাদের শপথ, সেই দিনের শপথ, শহীদ দিবসে এটাই আমাদের শপথ। 14 তারিখের কথাটা যদি 14 তারিখ, দেখুন 14 তারিখ তো সত্যি কথাই পরের দিন 15ই আগস্ট, এবং অদ্ভুত, মানে হয়তো কাকতালীয়ই হবে ঘটনাটা, কিন্তু 14 তারিখে যে এই ডাক দেওয়া হয়েছিল, এটার সঙ্গে অদ্ভুতভাবে স্বাধীনতা দিবসের সঙ্গে এইটা যেন কিভাবে মিশে গেছে। এবং একটু আরেকবার বলতে চাই যে 9ই আগস্টটাও অদ্ভুতভাবে ভারত ছাড়ো আন্দোলন, সেখান থেকে 9ই আগস্ট আবার আমরা অন্য একটা তাৎপর্য বহন করছে। 14ই আগস্টের ওই রাতটা যেভাবে মেয়েরা রুখে দাঁড়িয়েছিল, আমরা মনে করি, অভয়া মঞ্চ এটা মনে করে, মেয়েদের এই লড়াই জারি রাখতে হবে। এবং
এই স্বাধীনতার পতাকা কেবলমাত্র দেশের স্বাধীনতা তো হয়েইছে, কিন্তু দেশবাসীর স্বাধীনতা কি হয়েছে? মেয়েদের স্বাধীনতা কি হয়েছে? মেয়েদের স্বাধীনতা কিন্তু হয়নি। তো আমরা সেই কথাটা মনে করতে চাই এবং মেয়েদের স্বাধীনতার পতাকাটা তুলতে চাই। এবং আমি মনে করি যে প্রচুর মেয়ে, কেউ বেরোতে পারবে, কেউ বেরোতে পারবে না, কিন্তু সবাই ওই 14 তারিখ রাতটাকে মনে রাখবে। হেঁটেছে, সেদিন সবাই হেঁটেছিল, যারা কখনো বেরোয়নি, কোনো আন্দোলনে বেরোয়নি, তারাও হেঁটেছিল। এবং আমি মনে করি তারা সেটা স্মরণ করবে। যদি কেউ নাও বেরোয়, সে হয়তো একটা মোমবাতি জ্বালবে, কিন্তু সে স্মরণ করবে এবং বেরোবে। 14ই আগস্ট আমাদের কাছে, আমি মনে করি আমাদের রাজ্যবাসীর কাছে, এটা একটা মেয়েদের একটা স্বাধীনতার দাবিতে গড়ে তোলা আন্দোলনের একটা দিক। তমনাজদার কাছে ফিরি। তমনাজদা, এই আন্দোলন চলতে চলতে আমরা যখন দেখেছিলাম যে জুনিয়র ডাক্তাররা অনশন আন্দোলন করছেন বা স্বাস্থ্য ভবনে যখন অবস্থান করছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং গিয়ে হাজির হয়েছিলেন, ওখানে স্বাস্থ্য ভবন অ্যাড্রেস করেছিলেন। আবার তারপরে কখনো নিজের বাড়ির অফিসে, কখনো নবান্নের অফিসে ডেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। সেখানে অনেকগুলি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছাত্র নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন মার্চ এপ্রিলের মধ্যে করিয়ে দেবো বলা হয়েছিল, নিরাপত্তা সংক্রান্ত কিছু বলা হয়েছিল, বিচার ইত্যাদি নিয়ে হচ্ছে যে সরকার কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন করবে না, এরকম থ্রেট কালচার থাকবে না, উনি দেখবেন, এইসব বলেছিলেন। এখন ওই প্রতিশ্রুতিগুলি কি অবস্থায় দেখছেন? আমি প্রথম থ্রেটের মানে হুমকির কথা থেকেই শুরু করি। শেষ যখন অনশন চলছে, শেষ যে মিটিং হয়েছে নবান্নের, সেই মিটিংটি তো লাইভ স্ট্রিমিং হয়েছিল। একটি মিটিং মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের মিটিংয়ে লাইভ স্ট্রিমিং হয়। সেই মিটিংয়েই আমরা দেখেছি আরজিগড় মেডিকেল কলেজের প্রিন্সিপালকে কিভাবে থামিয়ে দেওয়া হয়েছে, এবং সেদিনেই এই বার্তাটা খুব পরিষ্কার হয়ে গেছিল। এবং সেদিনে সেই মিটিং থেকেই এই বার্তা দিয়ে দেওয়া হয়েছিল যে যারা হুমকি সাংস্কৃতিক ধারক বাহক তারা তাদের মতোই থাকবে। এবং আমরা দেখেছি এই সময়ের মধ্যে একটি জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার এবং তাদের সরকারি চিকিৎসক সবাইকে নিয়ে একটি পাল্টা সংগঠনও তৈরি করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের একটি পাল্টা সংগঠন তৈরি হয়েছে এবং সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি পাল্টা সংগঠন তৈরি করা হয়েছে। অর্থাৎ হুমকি সংস্কৃতির অবসান নয়, হুমকি সংস্কৃতিকে আরও এর মধ্যে গেঁথে বসাবার চেষ্টা হয়েছে, আরও বেশি করে এই গলা টিপে ধরার চেষ্টা হয়েছে। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করেছি আমাদের, তার মধ্যে আপনি একজন আছেন জ্বলন্ত আমাদের সামনে উদাহরণ, যে আপনাকে অতীতে প্রায় 9 বার বদলি করা সত্ত্বেও আরেকবার আরেকটি হাসপাতালে যেখানে বদলি করা হলো, সেটা আমরা মনে করি এটি একটি প্রতিবাদ হিসেবেই আমাদের কাছে আছে এবং এটি মনে করি চূড়ান্ত অন্যায়। এমন একটি হাসপাতালে বদলি করা হলো যেখানে আপনার যে বিশেষজ্ঞতা সেটার কোনো কাজ করার জায়গা নেই এবং দীর্ঘদিন সেখানে কোনো রুগী নেই, কেউ নেই, কোনো স্টাফ নেই, অথচ সেরকম একটি হাসপাতালে আপনার মতো একজন বিশেষজ্ঞ পাঠিয়ে দেওয়া হলো। এটি আসলে প্রতিবাদীদের গলা থামাবারই চেষ্টা। তারপরে আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন নিজস্ব তারা কাউন্সেলিং করলো, মেধার ভিত্তিতে তাদের কাজের জায়গা তারা বেছে নিল, কে কোথায় কাজ করবে। স্বাস্থ্য ভবনের নিজস্ব করা কাউন্সেলিং, সেই মেধাভিত্তিক কাউন্সেলিংকে একমাত্র 3 জন মানে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া এবং অনিকেত মাহাতো, তাদেরকে তাদের পছন্দের জায়গায়, মেধাভিত্তিক পছন্দের জায়গায় দেওয়া হলো না, অন্য জায়গায় বদলি করে দেওয়া হলো। সেটাও একটা বার্তা দেওয়া হলো যে আমরা সরকার যা ইচ্ছা করতে পারি, প্রতিবাদ করলে আমরা তোমাদের উপরে আক্রমণ নামাবো। এর বাইরে অনেককে পুলিশের নোটিশ দেওয়া হয়েছে, অনেককে থানায় ডেকে পাঠানো হয়েছে, বেশ কিছু সাধারণ নাগরিককে, সে রূপসা মণ্ডল, কলতান দাশগুপ্ত, ত্রিধারা পুজো প্যান্ডেলের সেই 9 জনকে দুর্গাপুজোর পঞ্চমীর দিন গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কাউকে আটকে রাখতে পারেনি, আন্দোলন থেমে যায়নি। এই সময়ের মধ্যে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কোনোটিই পূরণ হয়নি। উল্টে আমরা যদি দেখি ওই সেন্ট্রাল মনিটরিং সিস্টেম, বেড মনিটরিং সিস্টেম, যদি যান কোনো মেডিকেল কলেজে যান, গিয়ে দেখবেন একটা করে বড় করে বোর্ড লাগানো আছে, সেটার আপডেট মনে হয় 4 মাস আগে একবার তার ডাটা পড়েছিল, কোনো ডাটা আপডেট হয় না। অর্থাৎ রেফারেল সিস্টেম বলে যেটা তৈরি হয়েছিল, যে
চিকিৎসকদের মানে মেডিকেল কলেজে যে রুগীরা আসবেন তারা একটা জেনে আসবেন যে এই ডিপার্টমেন্টে এইখানে আমি বেডটা পাবো কি পাবো না। এটা তো জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন যে আমি একটা রেফারেল সিস্টেম করে দিন, যাতে একটি প্রত্যন্ত এলাকা থেকে যখন একটি রুগী আসবে কলকাতা শহরে এসে যাতে তাকে অ্যাম্বুলেন্সে করে বা তাদের নিজস্ব মানে ভেহিকেলে একটা থেকে আরেকটা হাসপাতালে ছোটাছুটি করতে না হয়, এবং সেখানে যে দালাল চক্রগুলি গড়ে উঠেছে তারা যাতে কোনো সুযোগ না পায়, তার কিচ্ছু হয়নি। কথা দিয়েছিলেন গণতন্ত্র ফেরাবেন হসপিটালের, মেডিকেল কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন করবেন, তাদের দাবি ছিল মার্চ মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা। কোথায় কি, কিচ্ছু হয়নি, কোনো জায়গায় কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। উল্টে কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা বিগত কয়েক বছর ধরে নিজেদের মতো করে ছাত্র সংসদ নির্বাচন করে নিজেদের প্রতিনিধি তারা বেছে নেন। সেটাকেও আটকাবার প্রথম দিকে চেষ্টা হয়েছে, কিন্তু মেডিকেল কলেজের ছাত্ররা রুখে দাঁড়িয়েছেন, তারা নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করেছেন। আমরা যাদবপুরে দেখেছি, সেখানে তো সাধারণ কলেজে তো হয়নি, মেডিকেল কলেজে যে কথা দেয়া ছিল, যে বলেছিলেন এগুলি করবেন, একটি কাজও হয়নি। উল্টে আমরা দেখছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে, আমরা দেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজে জানুয়ারির প্রথম সপ্তাহে জাল ওষুধের কারণে সেখানে মামনি রুইদাস সে মা হতে এসে মারা গেল, তার দেহ বাড়িতে ফিরল মৃতদেহ হয়ে, তার একদিনের শিশুটি জানলো না মা কাকে বলে। তারপর তাদেরকে তড়িঘড়ি বেশ 4 জনকে কলকাতার SSKM হসপিটালে ট্রান্সফার করা হলো, এবং তাদের মধ্যে আরেকজন মা বেশ 3 মাসের মাথায় মারা গেলেন। হ্যাঁ, আসরিন খাতুন মারা গেলেন। এইগুলি অর্থাৎ জাল ওষুধ চক্র, স্যালাইনের জাল, ওষুধের জাল, কোনোটি আমাদের রাজ্যে বন্ধ হয়নি। প্রতিশ্রুতি অনেক দূর, আসলে সবটাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু তাতে মানুষ খুব একটা ভুলছেন না, এটুকুই আমাদের মনে হয়েছে। তাই মানুষ বারে বারে প্রতিবাদের রাস্তায় নামছেন, আবার 9 তারিখ নামবেন, এবং বারে 9 তারিখে নামবেন, বারে আমাদের রাজ্যের মানুষরা প্রতিবাদ করবেন। মনীষীদের কাছে একটু অন্য ভিন্ন বিষয় নিয়ে আসি, যে এই যে ধর্ষণ আমাদের রাজ্যে গত 1.5 দশকে বিশেষত একটা চূড়ান্ত পিতৃতান্ত্রিক মনোভাব তো শাসকের পক্ষ থেকে দেখছি আমরা, এবং কিন্তু আমাদের রাজ্যে এই প্রথম হচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রী, সংসদে বিধানসভায় বহু মহিলা আমরা দেখি বিভিন্ন শিল্প জগৎ থেকে, অথচ আমরা বাস্তব ক্ষেত্রে তাদের কোনো এই ধরনের নারী নিগ্রহের ঘটনাতে হচ্ছে তাদের কোনো প্রতিবাদ তো দেখি না, বরং পিতৃতন্ত্রকেই তারা পুষ্ট করেন। তার সঙ্গে সঙ্গে সংস্কৃতি জগতে আমরা যদি দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলেন যে খবর দেখবেন না, সিরিয়াল দেখুন। বাংলা সিরিয়ালগুলিতে, সিনেমা কমার্শিয়াল মুভিগুলিতে, সেখানে যেভাবে চূড়ান্ত একটা পিতৃতান্ত্রিক মনোভাব, নারী বিদ্বেষ ইত্যাদি ফুটে ওঠে, তাতে করে রাজ্যের মানুষের কাছে সাংস্কৃতিক জগতে এই যে পিতৃতন্ত্র যে জেকে বসেছে, এইটার হচ্ছে যে বিষয়ে যদি একটু বলেন কিছু আর কি। দেখুন, এই বিষয়ে আমি প্রথমে বলি যে এই একটা শব্দতে আমরা বলে থাকি হুমকি সংস্কৃতি, আমি ওটা বলবো হুমকি অপসংস্কৃতি। তো এই হুমকি অপসংস্কৃতিটা কিন্তু অনেক কিছু আসলে ডিকটেট করে। হ্যাঁ, এবং দেখুন সাধারণ শিল্পী সাহিত্যিক তারা তো সকলে খুব বিপ্লবী বিদ্রোহী হতে পারে না, এবং সবচেয়ে বড় কথা যে তার যেটা কাজের জায়গা, সেই কাজের জায়গাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যে ছবি আঁকতে পারে সে ছবি আঁকতে পারবে না, যে অভিনয় করতে পারে সে অভিনয় করতে পারবে না। এটা প্রচণ্ড বেদনাদায়ক। কিন্তু এই হুমকি অপসংস্কৃতি, এর প্রভাবে কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন, ভয় পেয়ে প্রতিবাদ করতে পারছেন না, এরকম মানুষের সংখ্যা আছে। আবার তার সঙ্গে এরকমও আছে যে দেখুন, ভয় তো সারা জীবনই ছিল, ইংরেজ শাসনেও ভয় ছিল, তো তারপরেও তো মানুষ রুখে দাঁড়িয়েছিল। তো আমরাও আশা করি যে শিল্পী বা যারা এই ধরনের সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষ, তারা পথ দেখাবেন, এটা আমরা আশা করি। আমাদের রাজ্য বারেই সেই প্রমাণ দিয়েছেন, রবীন্দ্রনাথের রাজ্য আমাদের, দেশ আমাদের। তো আমরা তাদের কাছে আশা করি, কিন্তু দেখুন আশা তো সাধারণ মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই করি, তো আশাটা সবসময় পূরণ হয় না, এটা খুব দুঃখের কথা। তো আমরা এই আশাটা করি যে তারা সামনে এগিয়ে এসে বলবেন এই কথাগুলি। আর সংসদে যারা আছেন, দেখুন এই দলের ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলার মতো, মানে সাংসদ কথাটার তো অন্য একটা মানে ছিল, কিন্তু আমাদের দেশে সেটা নেই। সাংসদ মানে দলের প্রতিনিধি, মানুষের প্রতিনিধি নয়। মানুষের প্রতিনিধি হয়ে মানুষের কথা বলার মতো
দম কথাটাই ব্যবহার করছি, সেটা কারোর মধ্যে দেখতে পাচ্ছি না। এবং মহিলা হলেই যে তিনি বলতে পারবেন তাও নয়, মানে ওখানে পুরুষতন্ত্রকে উনি রিপ্রেজেন্ট করছেন আসলে। সুতরাং তিনি ওই শাসকের কথাই বলছেন, শাসকের যা আচার আচরণ সেটাই বলছেন। সুতরাং তাদের কাছে খুব বেশি আমি আশা করছি না, কারণ সত্যি মানুষের প্রতিনিধি হয়ে উঠতে পেরেছেন এরকম এখনো আমরা দেখিনি। দলের প্রতিনিধি, তাই দলের কথাই উনি বলছেন। তবে শিল্প জগতের কথা যদি বলেন তাহলে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ হতাশ, মানে মনে হয় যে আরো অনেকে এগিয়ে আসুন। কিন্তু এই উল্টো কথাটাও বললাম যে সত্যি তাই, যে এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু খুব কম দেখা যায়, যেখানে প্রতিবাদ করলেই আমার কাজ চলে যেতে পারে, বা যে কোনো রকমভাবে মানে ভাতে মারার একটা প্রক্রিয়া আর কি চলতে থাকে, সেটা খুব ভয়ঙ্কর। আর সিরিয়ালের কথা যেটা বললেন আপনি, দেখুন আমি একটা জিনিস মনে করি যে এই সিরিয়াল যারা বানাচ্ছেন তারা কিন্তু, যিনি অভিনয় করছেন বা যিনি পরিচালনা করছেন, তারা কেউ কন্ট্রোল করেন না। কন্ট্রোল করেন সেই ব্যবসায়ীরা যারা আসলে পুঁজিবাদীদের রিপ্রেজেন্ট করেন, এবং তারা এটাই দেখাতে চান, সমাজকে তারা পিছিয়ে নিয়ে যেতে চান। আজকে আপনি যদি ভালো করে খবর নেন তাহলে দেখতে পাবেন যে এই সমস্ত সিরিয়ালের স্ক্রিপ্ট বলুন, কি হবে, গল্প কিরকম হবে, এগুলি কিন্তু সব নির্দেশটা আসলে আসে অন্য জায়গা থেকে, এবং সেইখান থেকে সেই জায়গাটা কিন্তু পুঁজিপতিরাই ডিকটেট করেন। পুঁজিপতি কথাটা এই জন্যই বলছি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখে এসেছি যে তাদের যে ব্যবসায়িক মুনাফা, ব্যবসার মুনাফাটাকে করার জন্য সমাজ কোথায় এগোলো বা পিছলো এটা খুব বড় ব্যাপার হয় না, ব্যবসাটাই বড় কথা। তাহলে যে ব্যবসা করে মুনাফা করতে চাইবে সে সমাজ পরিবর্তনের দায় নেবে না। তাই আমি এই আশাটাই করি না যে সমাজ পরিবর্তন হয় এমন কিছু এখানে দেখানো হবে। তাই প্রতিদিন সন্ধেবেলা মেয়েরা পিছিয়ে যাচ্ছে এটাই আমরা দেখি। বিয়ের দৃশ্য, পরের পর বিয়ের দৃশ্য, নয় সেই সিঁদুর শাখা পরে, সেটা আমি খারাপ বলছি না, পড়তেই পারেন কারণ নিজের ইচ্ছায়, কিন্তু বাধ্যতামূলক অনেক কিছু, এবং বারবার তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা, নানা রকম ষড়যন্ত্র, এবং এই জিনিসগুলি চলতে থাকে, মানে যাতে মানুষের পরিশীলিত একটা ভাব তৈরি হয় তার প্রচেষ্টা নেই, বরং অনেক বেশি কনস্পিরেসি সব বিষয়টার মধ্যে। তো এই কনস্পিরেসি আমরা প্রতিদিন সন্ধেবেলা দেখছি। তাহলে আমাদের যে মন, শুদ্ধ ভালোবাসার মন, সংবেদনশীল মন, সে মনটা তৈরি হতে পারছে না। যে একটা রবীন্দ্রসঙ্গীত যখন আমি গাই তখন আমার মনটাও কোথাও একটা তৈরি হয়। আর আমি যদি অনবরত দেখি কিভাবে তাকে খুন করা হবে তার প্ল্যান, কিভাবে এই মেয়েটাকে পিষে মারা হবে, তাকে অত্যাচার করা হবে তার প্ল্যান, তাহলে আমার মন তো পরিশীলিত হতে পারছে না, সমাজ পিছিয়ে যাচ্ছে। তো এইটা একটা খুব বড় ব্যাপার। আমার মনে হয় যদি আমরা সবাই সচেতন হই, একটা সময় হয়তো সেটাও রিফিউজ করব আমরা দেখতে। কবে আমরা রিফিউজ করব সেই আশাতে আমরা বসে আছি। খুব সুন্দর বলেন মনীষাদি, যে পিতৃতন্ত্র আগেও ছিল, কিন্তু পুঁজিবাদের সাথে পিতৃতন্ত্রের যে একটা মাখো সম্পর্ক এবং তার সাথে নয়া উদার অর্থনীতির যে নতুন গাঁটছড়া, তার ফলে সংস্কৃতি জগতের এরকম, যার জন্য আমরা দেখি যে রাজ্যের শাসক দল তাদের প্রতিষ্ঠা দিবসে 1 জানুয়ারি বিভিন্ন জায়গায় মানে নাচ নামে হচ্ছে বেলেল্লাপনা হচ্ছে, সেখানে টাকা ছড়াচ্ছেন শাসকের নেতারা। আর যে শাসকের নেতারা পুলিশের মাকে, স্ত্রীকে ভাষা আন্দোলন করছেন নানা রকমের কথা বলে, তাদেরকে মুখ্যমন্ত্রী গিয়ে সাংগঠনিক স্তরে তাদের প্রমোশন, পদোন্নতি ঘটাচ্ছেন। ফলে এই সংস্কৃতিটা একটা বড় বিষয়। আমি তমনাসদার কাছে ফিরবো যে এইটার সঙ্গে এই সাংস্কৃতিক বিষয়টা, যেমন তার সঙ্গে এই যে ধর্ষণ সংস্কৃতি, এর সঙ্গে একটা বা এই পিতৃতান্ত্রিক বিষয়, এর সাথে একটা পলিটিক্যাল ইকোনমি জড়িয়ে আছে। আমাদের রাজ্যের এই মুহূর্তে যা অর্থনীতির যা হাল, এই যে লুট করা, বেশ কিছু ধরনের নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে যারা শুধু লুট করেই খায়, মানুষের দুর্নীতি, এই সেটা স্বাস্থ্যক্ষেত্রকেও কিরকম মানে গ্রাস করেছে, এইটা যদি একটু হাইলাইট করেন আর কি। না, আসলে আমাদের রাজ্যে তো দুর্নীতি প্রতিটি স্তরে। আমরা 100 দিনের কাজ দেখলাম, একেবারে প্রান্তিক গ্রামের মানুষের কাজের, 100 দিনের কাজের যে গ্যারেন্টি ছিল তারা
বছরে 100 দিন কাজ করবেন, সেই কাজের 100 দিনের কাজের চুরির ফল তারা কাজ পাচ্ছেন না। আজকে বেশ কয়েক বছর ধরে তাদের কোনো কাজ নেই। আমরা দেখলাম আমাদের শিক্ষাক্ষেত্রে এই মুহূর্তে 26,000 প্রায় কাছাকাছি শিক্ষকের চাকরি চলে গেল। আমরা দেখছি এখনও 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলছে কোর্টের মামলায়। আমাদের রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী এখনও জেলে, কয়েকজন জেল খেটে বেরিয়ে এলেন। এটা তো আমাদের রাজ্যে কখনো দেখিনি অতীতে, যে মন্ত্রীরা জেলে চলে যাচ্ছেন, তার বাকির মন্ত্রিসভার বাকি সহকর্মীরা তাদেরকে কি ভাবছেন। এটা খুব অবাক লাগে আমার মাঝে মাঝে ভাবতে। আমার সহকর্মী জেলে যাচ্ছেন আর আমি বসে আছি সেই একই মন্ত্রিসভায়। এটা আসলে দুর্নীতিটাকে পুরো একটা সর্বস্তরে, সেটা পাড়ার একটি প্রমোটারের ইটবালি থেকে শুরু করে তার সিন্ডিকেট, সেখান থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ স্তরে, প্রতিটি স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। স্বাস্থ্যক্ষেত্র তার বাইরে না। স্বাস্থ্যের দুর্নীতি, এবং এটা যদি আর ভালো করে খুঁটিয়ে বলি, আজকে কলেজগুলিতে কোনো নির্বাচন হয় না, ছাত্ররা তাদের কোনো ছাত্র নির্বাচন করে তাদের প্রতিনিধি বাছেন না, অথচ তাদের একটা কিন্তু বসিয়ে দেওয়া একটা করে ইউনিয়ন আছে, বেছে বেছে কিছু জনকে ইউনিয়নের। আমরা সাউথ কলকাতা ল কলেজে দেখলাম একজন, সে অতীতের প্রাক্তন ছাত্র, দীর্ঘদিন আগে সে তার কলেজ শেষ হয়ে গেছে, সে এখন ওখানকার কর্মী, সে কিন্তু ইউনিয়নের মাথা, সে ইউনিয়নটা চালাচ্ছে, স্টুডেন্টস ইউনিয়নটা সে চালায়। ইউনিয়ন রুমে গিয়ে কি নির্যাতন করা হলো সেটা আমরা সাউথ কলকাতা ল কলেজের ঘটনা সামনে আসার পরে এইটা বুঝলাম যে, আর মেডিকেল কলেজগুলি হলো, মেডিকেল কলেজের ছাত্রদের বাইরে একটি বড় হাসপাতাল আছে, অর্থাৎ মেডিকেল কলেজগুলি এই দুর্নীতির, যেটা সাধারণ কলেজের যে ছাত্র ইউনিয়নের যে পয়সা তোলা, তাদের ছাত্রদের ভর্তি থেকে শুরু করে তার পরীক্ষা, তার সোশ্যাল ফাংশন, এইসব নাম দিয়ে যে পয়সা তোলার যে চক্র, তার সাথে মেডিকেল কলেজে বাড়তি হচ্ছে একটা হসপিটাল আছে, এবং হসপিটাল মানে হসপিটালের এত মানুষ, রুগী, তাদের চিকিৎসার ওষুধ সরঞ্জাম, চিকিৎসার যন্ত্রপাতি, এই সবটা আছে। তো সব মিলিয়ে মেডিকেল কলেজের এই দুর্নীতি আরও বেশি ব্যাপক। এবং মেডিকেল কলেজের পরীক্ষা পাস ফেল, ইউনিভার্সিটি, যেহেতু মেডিকেল কলেজের পরীক্ষাগুলি অনেকটা তার শুধু সবটা লিখিত পরীক্ষা না, তার কোনো এভিডেন্স থাকে না, ভার্বাল অনেকটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয়, যার সেই অর্থে কোনো রেকর্ড থাকে না। এগুলিতে দুর্নীতি আরও বেশি করে ব্যাপকভাবে ইউনিভার্সিটির এদের আমরা লক্ষ্য করেছি। ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর যাকে করা হচ্ছে, তিনি দুর্নীতির মধ্যে কোথাও জড়িয়ে আছেন। তাই এই মেডিকেল কলেজগুলির দুর্নীতি ব্যাপক হারে, এবং আমরা খুব বর্তমান সময়ে ইউনিভার্সিটির কিছু কিছু লোকজন, কালকেও আমরা কয়েকদিন আগে দেখলাম ইউনিভার্সিটিতে যাকে রেজিস্ট্রার করা হলো, সে একসময় আরজিকর মেডিকেল কলেজের মৃতদেহের ওপরে তার একটি ওয়ার্কশপের যে বেআইনি কাজ, তার মধ্যে তার নাম জড়িয়ে গেছিল, যেখানে হিউম্যান রাইটস কমিশন তাকে ফিক্স করেছিল, যে হিউম্যান রাইটস কমিশন বলেছে যে এই কাজটা ঠিক হয়নি, সে হয়ে গেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার। আমরা এই 1 আগস্ট দেখলাম তার নামে অর্ডার বেরোলো। আসলে এই দুর্নীতি এবং এই দুর্নীতিটিকে রাখার জন্য কিছু দুষ্কৃতি তৈরি করা, আর এই দুষ্কৃতীদেরই কাজকর্মের ফল হচ্ছে অভয়ার এই নৃশংস হত্যা। সেই জন্যই আমরা এইটা মনে করি যে এটি প্রাতিষ্ঠানিক হত্যা। তাই সরকারের একটা পক্ষ, পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন চেষ্টা করলো যে আসল অপরাধীদেরকে আড়াল করো, কোনোভাবে তথ্য প্রমাণ লোপাট করো এমনভাবে যাতে প্রকৃত দোষীরা, প্রকৃত খুনিরা, হত্যাকারীরা সামনে না চলে আসে। সেটাই হলো অভয়া আর হত্যার আজকের মানে পরিষ্কার রূপ, এবং সেটাই আজকে আমাদের রাজ্যে রাখার চেষ্টা হচ্ছে। মনীষাদির কাছে ফিরবো আরেকটা বিষয় নিয়ে, যে এই গত 1 বছরে অভয় আন্দোলনে আমরা যেমন রাস্তার আন্দোলন দেখলাম, তেমনি বেশ কিছু নতুন স্লোগানের জন্ম দেখলাম, নতুন কিছু নাটক থিয়েটার তৈরি হলো, নতুন গান রচনা হলো, কবিতা বেরোলো, নতুন বই বেরোলো। এই যে সাংস্কৃতিক দিক দিয়ে একটা প্রগতিশীলতার ছোঁয়া যা আমরা দেখতে পাচ্ছি, এইটা নিয়ে একটু যদি হাইলাইট করেন, মানে আপনার কি অভিজ্ঞতা? হ্যাঁ, এই আগের প্রশ্নের উত্তরে আমি যখন বলছিলাম এই কথাটা, যে সত্যি এই হুমকি অপসংস্কৃতির কারণে অনেকে হয়তো পিছিয়ে যাচ্ছেন, কিন্তু এটা ঠিক যে এটাও আমরা দেখেছি এই শাসকের শাসনকালে বহু শিল্পী কিন্তু মুখ খুলেছেন, এরকম একদম যে নেই তা নয়, এই উদাহরণ নেই তা নয়, এবং তার জন্য তারা অনেক ক্ষতির সম্মুখীনও হয়েছেন, সেটা আমরা দেখেছি। আর এই আরজিকর আন্দোলনের পরে অদ্ভুতভাবে এটা মানে ভীষণভাবেই আমি বলতে পারি যে
এত রকম গান, এত রকম থিয়েটার, এত রকম লেখা বেরিয়েছে এবং সেগুলির স্পর্ধা আছে। আমি এটা মনে করি যে স্পর্ধা আছে। তো সেই স্পর্ধা, তার মানে কি শাসককে যে সবসময় ভয়ই পাচ্ছে মানুষ তা কিন্তু না। এখানেই হয়তো শাসক এই অভয় আন্দোলনকে আলাদা চোখে দেখছে, মানে হয়তো বা ভয় পাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমরা মনে করছি যে মানুষ, এই যেমন নারীরা বেরিয়ে আসছে, সেরকম অনেক সংস্কৃতি জগতের অনেক মানুষ কিন্তু বিভিন্নভাবে এই আন্দোলনকে পুষ্ট করেছেন। এবং একটা সময় তো আমরা দেখেছি যে এত থিয়েটার তৈরি হয়েছে রাস্তার ওপরে, এবং সেই থিয়েটারগুলিতে মেয়েদের কথা উঠে এসেছে এমনভাবে, এবং অসম্ভব সাহসী প্রযোজনা সেগুলি প্রযোজিত হয়েছে, গান তৈরি হয়েছে, একের পর এক গান তৈরি হয়েছে। মানে এক একটা সময় তো আমরা ভাবি যে এই ডিজিটাল মাধ্যমে গান একের এত আসছে, আমি বলছি বাবা একের পর এক এসেই চলেছে। এই সময়টা কিন্তু একটা অদ্ভুত সময় আমার মনে হয়েছে। একদিকে যেমন একটা ওই হুমকি অপসংস্কৃতি, আর তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষ কিন্তু মুখ খুলেছে। এবং সব থেকে যেটা স্ট্রাইকিং সেটা হচ্ছে সাধারণ মানুষ, খুব বড় মাপের একজন বড় শিল্পী, প্রতিষ্ঠিত মানুষ, শুধু সে মানে সেটা বলছি না, সাধারণ মানুষ এই ভয়কে উপেক্ষা করে তার যে প্রতিভা তার স্ফুরণ ঘটিয়েছেন। এবং আমরা সেটা দেখে, এক একটা নাটক দেখে আমরা এত উত্তেজিত হয়েছি। সেই নাটকটা যখন চলেছে সবার চোখে জল, সবার শরীরে রাগ, এই জিনিস কিন্তু হয়েছে। রাস্তার মধ্যে কতগুলি বাচ্চা মেয়ে চিৎকার করে একটি নাটক করছে এবং তাদের ক্ষোভ আমাদের সবার মধ্যে জারিত হচ্ছে। এই সময়তে কিন্তু আমরা এটাও পেয়েছি, আমি মনে করি এটা একটা বড় পাওনায় যে সাংস্কৃতিক চেতনার উন্মেষ এবং একটা নতুন সংস্কৃতি উঠে আসে অপসংস্কৃতির বিরুদ্ধে, একটা বড় পাওনাই আন্দোলনের। অবশ্যই আমি তমনাজদার কাছে আবার ফিরবো। যে তমনাজদা, এই তো আমরা আন্দোলন যা করছি, অভয়ার খুনিদের শাস্তি, ধর্ষকদের শাস্তি, সে তো অবশ্যই চাই, কিন্তু আপনি কি মনে করেন যে যদি সিস্টেম না বদলায় তাহলে কি একটা অভয়া, এক তিলোত্তমা, একের পর এক এই যে মিছিল, নারী নিগ্রহের মিছিল, ধর্ষণের মিছিল, এ কি থামবে? সিস্টেমটাকে যদি একই থাকে তাহলে একটা দুটো ক্ষেত্রে যদি আমরা ফৌজদারি শাস্তি নিশ্চিত করতেও পারি, কিন্তু যদি সিস্টেমটা একই থেকে যায় তাহলে কি এই বিষয় আসলে অভয়ার ন্যায় বিচার মানে তো শুধু অভয়াকে হত্যা করেছিল যে 4-5 জন কি তাদেরকে জেলে ভরে দিলেই অভয়ার ন্যায় বিচার নয়। অভয়ার ন্যায় বিচার এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে বা আছে। সেই কথাটি হচ্ছে আমাদের রাজ্যের আর যাতে কোনো অভয়া না হয়, এইটি অভয়ার ন্যায় বিচারের প্রকৃত মানে আমাদের কাছে সংজ্ঞা। তো অভয়া না হওয়া যদি হতে হয় তাহলে সেরকম একটি ব্যবস্থা থাকতে হবে যেখানে আমাদের নারীরা তাদের অধিকার, সমান অধিকার, সমকাজে সমবেতন, সমসম্মান এবং তারা মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আমাদের সমাজে মানে শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা হবে। আমাদের সমাজে ছাত্র এবং তাদের যে মানে ন্যূনতম যেগুলি আমাদের মানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, তাদের পানীয় জল, এই সবের যে ব্যবস্থা, সেগুলি যদি আমরা নিশ্চিত না করতে পারি, এমন একটা সমাজ আমরা যদি দিতে না পারি যে সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষ তার মাথা উঁচু করে বাঁচতে পারবেন, মন খুলে কথা বলতে পারবেন, যেটা ইচ্ছা হবে তিনি করবেন, যেটা ইচ্ছা হবেন না করবেন না, সেখানে কোনো ধর্ম বা অন্য কিছু দিয়ে তাদের মধ্যে বিভাজন হবে না, কাউকে কোথাও যেতে দেওয়া হবে, কাউকে কোথাও যেতে দেওয়া হবে না, এ ধরনের কোনো রেস্ট্রিকশন থাকবে না। মানুষের মধ্যে মানুষের যে অধিকার, মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার, সেই ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, সেই ব্যবস্থা যদি না তৈরি হয়, তাহলে অভয়ার ন্যায় বিচার হবে শুধুমাত্র ওই 3-4 জনের জেল, সেটা কোনো ন্যায় বিচার বলে আমরা মনে করি না। তাই অভয়ার ন্যায় বিচারের আন্দোলন আসলে আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে যে ঘুণ ধরে গেছে, সেই ঘুণটা ঝাড়তে হবে এবং সমাজ ব্যবস্থার এই ব্যবস্থাটাকেই পরিবর্তন করতে হবে। তারই লড়াইটাতে আমরা আছি। অনেক ধন্যবাদ তমনাজদা এবং মনীষাদিকে। আমরা এখানেই আজকে শেষ করব। তমনাজদার কথা রেশ ধরে যেটা বলবো, যে লড়াই কিন্তু অনেক বড় লড়াই। এ লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, অর্জিত অধিকার হরণের বিরুদ্ধে লড়াই এবং সিস্টেম বদলের লড়াই।
পশ্চিমবাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবার লড়াই, ন্যায় বিচারের পরিবেশ ফিরিয়ে আনার লড়াই, দুর্নীতির শিকড় ধরে টান মারার লড়াই, এই বৃহত্তর লড়াই আগামী দিনে লড়তে হবে। এবং শুধু অভয়া মঞ্চ নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষ মিলে এই প্রতিরোধের দেয়াল গড়ে তুলতে হবে। এই যে নারী নিগ্রহ, শুধু নারী নিগ্রহ না, নারী, প্রান্তিক যৌনলিঙ্গতার মানুষের বিরুদ্ধে, সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল যে অংশ তাদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে, তাদের সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল গড়ে তুলতে হবে আগামী দিনে। এই কটি কথা বলে আজকে শেষ করছি। নমস্কার। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.